এইভাবে না হাতটা দিন, আমি দেখিয়ে দিচ্ছি বলে নাবিলার হাতের উপর হাত রাখতেই সে হাতটা সরিয়ে নিল। নাবিলা, আপনি চালিয়ে শিখিয়ে দিন। নীরব, উঠুন, আমি চালিয়ে শিখিয়ে দিচ্ছি। নাবিলা বলেই উঠে গেল। নীরব, এই যে এইভাবে বলেই একে একে সবগুলো বোঝানোর চেষ্টা করছি। নাবিলা সব কিছু শেখার প্রবল আগ্রহ নিয়ে সব কিছু দেখছে। নীরব, আচ্ছা এখন আপনি একটু ট্রাই করুন। নাবিলা, আমি ঠিক যা যা করলাম নাবিলা ঠিক তাই তাই করলো। সব কিছু যেন একবার শিখে দিতেই সব বুঝে গেছে। নীরব, আজকে এইটুকুই বারবার চেষ্টা করুন, যেন না ভুলে যান। নাবিলা, নীরব, কোনো দরকার পড়লে আমাকে জানাবেন। নিজের চেম্বারে এসে বসতেই বাসা থেকে কল আসলো। নীরব, হ্যালো আব্বা, তোকে সিলেটে একটা প্রজেক্টের জন্য যেতে হবে, ম্যানেজার কিছু বলেনি? নীরব, হ্যাঁ বলেছে আব্বু, আমি ডেটটা একটু পিছিয়ে দিয়েছি। আব্বা, কেন? নীরব, আব্বু, আমার জীবনের প্রথম প্রজেক্ট, আমি সেটা হারাতে চাই না, তাই 1 সপ্তাহ সময় নিয়েছি। আব্বু, ভালো সিদ্ধান্ত, আমি এই জন্যই কল দিয়েছিলাম। নীরব, আম্মু কেমন আছে এখন? আব্বু, ভালোই, আগের থেকে অনেক। নীরব, আচ্ছা তাহলে এখন রাখি। আব্বু, বলে কল কেটে দিয়েছে। কলিং বেল চাপ দেওয়াতে সাথে সাথে নাবিলা আসলো। নীরব, দেখুন নাবিলা, আমি সিলেটে প্রজেক্টটা আপনার জন্য পিছিয়ে দিয়েছি, আগামী সপ্তাহ আমরা সিলেটে যাচ্ছি। নাবিলা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। নীরব, সপ্তাহখানেকের পর আন্টি মোটামুটি সুস্থ হয়ে যাবে, প্লিজ আর কিছু বলবেন না। আমার প্রথম প্রজেক্ট হিসাবে এটা আমি হাতছাড়া করতে চাই না। আপনাদের চেয়ারম্যান স্যারও না। নাবিলা, জি স্যার বলে চলে গেল। সারাদিন কাজ করে নাবিলাকে হসপিটালে ছেড়ে বাসায় চলে আসলাম, আজ আর ভেতরে ঢুকলাম না। নাবিলাকে বলেছি আমার মাইগ্রেশন হচ্ছে, আপনি চলে যান। আমি বাসায় এসে একটা ঘুম দিলাম। রাত তখন 3টা বাজে, হুট করে ঘুম ভাঙলো। অনুভব করলাম খুব ক্ষুধা লেগেছে, তাই ফ্রিজের ভেতর থেকে কিছু টুকটাক খাবার খেয়ে কিছুটা পেট ভরে গেল। করিডোরে এসে দাঁড়াতেই আজকে অনেক দিন পর চাঁদ দেখতে পেলাম। আজকে কি ভেবে যেন খানিকটা বুকে কষ্ট পাচ্ছি। ইচ্ছে করছে বিশ্বস্ত কোনো একজন যদি তার বুকে মাথাটা শক্ত করে জড়িয়ে ধরে রাখতো, তাহলে হয়তো এই কষ্ট কিছুটা হ্রাস পেত। ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালাম, সিগারেটের ধোঁয়ার সাথে কিছুটা কষ্টে উড়িয়ে দিয়ে শুয়ে পড়লাম। সকালে খাওয়া দাওয়া শেষ করে বের হলাম অফিসের উদ্দেশ্যে। হসপিটালের সামনে থেকে নাবিলাকে নিয়ে আসলাম। নাবিলা, আজকে আম্মাকে রিলিজ করে দিবে দুপুরের পর। নীরব, ভালোই তো তাহলে, বাসায় নেওয়ার পর কিছুদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। নাবিলা, অফিসের ভেতরে এসে নাবিলা নিজের ডেস্কটপে গিয়ে বসলো। আমি চেম্বারে। কিছুক্ষণ পর একজন মেয়ে আসলো। মেয়ে, আসসালামু আলাইকুম স্যার, আমি মিথিলা। এই অফিসের সবগুলো প্রজেক্টের দায়িত্ব আমার উপরই থাকে। নীরব, ও আচ্ছা মিস মিথিলা, তো সিলেটের প্রজেক্টের দায়িত্বটাও আপনার কাছেই ছিল তাহলে? মিথিলা, জি স্যার, সিলেটের প্রজেক্টটার আমার কাছেই দায়িত্ব দিয়েছিলেন চেয়ারম্যান স্যার। নীরব, ও আচ্ছা, প্রজেক্টটার কাজ কত দূর? মিথিলা, প্রজেক্টের কাজ প্রায় শেষ, এই নিন এই প্রজেক্টের পেন ড্রাইভ। নীরব, আমাকে পেন ড্রাইভ দিলে তো হবে না, প্রজেক্টটার বিস্তারিত বুঝিয়ে দিতে হবে। মিথিলা, জি স্যার। নীরব, আমি ল্যাপটপে প্রজেক্টটা ওপেন করছি, তুমি সব কিছু বিস্তারিত বুঝিয়ে বলো। মিথিলা সামনে থেকে ঘুরে আমার পিছনের দিকে আসলো। মিথিলা সামনে থেকে সরতেই দেখলাম নাবিলা এক দৃষ্টিতে তাকিয়ে আমাদের সব কিছু দেখছে। আমি তাকাতেই সে চোখ নামিয়ে নিল। মিথিলা মেয়েটা দেখতে মোটামুটি মন্দ না, ওয়েস্টার্ন পোশাক পরে আছে বিধায় কিছুটা খারাপ দেখাচ্ছে। মিথিলা, এই যে স্যার দ্বিতীয় প্রজেক্টটাই সিলেটের। নীরব, প্রজেক্টটা চালু করতে মিথিলা কিছুটা ঝুঁকে আমার দিকে সবগুলো বোঝানোর চেষ্টা করছে। মিথিলা, স্যার এই সবগুলো প্রজেক্টটা যত রকম হবে তার ছবি, কিছু ছবি দেখিয়ে বলল। মিথিলা, স্যার কিছু ছবি বাদ গেছে, বলে সে আমার হাতের ওপরে হাত রেখে খুঁজে বের করলো। নীরব, হু আর ইউ, কোন সাহসে আমার হাত ধরেছ? রেগে চিৎকার করে বললাম। নামিলা ডেস্কটপ থেকে সবই দেখছিল। নীরবের এমন চিৎকার শুনে সেও দৌড়ে আসলো। মিথিলা, সরি স্যার, ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। নীরব, নেক্সট টাইম আমার সাথে এক চুলো ঘেঁষতে চাইলে একদম ডিরেক্ট আউট করে দেব। নাবিলা এসেও কিছু না বলে চলে গেল। মেয়েটার চোখে যেন হাসি দেখতে পাচ্ছি। তাহলে কি মিথিলাকে বকায় নাবিলা খুশি হয়েছে? আমার ভাবনায় ছেদ ঘটিয়ে মিথিলা আবার প্রজেক্টের কথা বলছে। এখন সে দূরত্ব বজায় রাখলেও আমাকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমার ঘাড়ে ফেলা তার প্রতিটা গরম নিঃশ্বাসটাই বলছে। আমি কিছু না বলে বাধ্য হয়ে সব কিছু শুনছি। প্রজেক্ট শেষ হওয়ার মুহূর্তেই আমার ঘাড়ে একটা নরম মাংসের পিণ্ডের আলতো ছোঁয়া পেতেই ঘাড়টা সরিয়ে পিছনে তাকাতেই আমার অগ্নি চোখ দেখে
মিথিলা সরি স্যার বলেই দৌড়ে চলে গেল। মিথিলার এমন দৌড়ে চলে যাওয়া দেখে নাবিলা কিছুটা অবাক হয়ে আমার চেম্বারে আসলো। নাবিলা, কি হয়েছে স্যার, এনি প্রবলেম? নীরব, আজকাল মেয়েগুলো মনে হচ্ছে দিন দিন শুধু নিচেই নামছে। নাবিলা, কেন স্যার, কি করছে? নীরব, কি করছে আপনি দেখেননি? নাবিলা, প্রথমটা বুঝেছি, আপনার শরীরে স্পর্শ করেছিল, কিন্তু দৌড়ে চলে যাওয়ার কারণ জানি না। নীরব, আরে বললেন না, আমারে আকৃষ্ট করার চেষ্টা করেছে, ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলে, তারপর তো রীতিমতো যা করলো বলে বোঝানো সম্ভব না। নাবিলা, এত সুন্দর হ্যান্ডসাম একটা বস পেলে তো সবাই তো চাইবে সুযোগ নিতে। আমি তো ভিতরে শুনলাম আপনাকে নিয়ে ঝগড়াও হচ্ছে সব মেয়েদের মাঝে, সবাই নাকি আপনার প্রেমে পড়ে গেছে। নীরব, আপনার মনে হয় আমি বস না, আমাকে আপনার হ্যান্ডসাম লাগে না? নাবিলা, কি বলছেন এইসব? একটু লজ্জা পেয়েই বলল। নীরব, না, সবাই আমার প্রেমে পড়ে গেছে, আপনিই শুধু বাকি রইলেন, তাই বললাম আর কি। নাবিলা, আজকে একটু দুপুরে তাড়াতাড়ি যেতে হবে, হসপিটাল থেকে সব রিপোর্ট নিয়ে পরে বাসায় যেতে হবে, রান্না করতে হবে, তারপর আবার অফিসে আসতে হবে। নীরব, আমি আপনার সাথে হসপিটালে যাব, চিন্তা করবেন না। নাবিলা, আপনি গেলেই বোধহয় একটু ভালো হতো, ডক্টরের সাথে কথা বলে আসতে পারতেন। নীরব, আচ্ছা এখন যান, আমার একটা ফাইল দেখার আছে, দেখেই আপনাকে নক করব। নাবিলা নিজের ডেস্কটপে গিয়ে বসে কাজ করছে। কিছুক্ষণ পর নাবিলাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। নীরব, নাবিলা, আজকে আপনার কেমন লাগছে? নাবিলা, কেমন লাগবে? নীরব, আজকে আন্টিকে নিয়ে বাসায় যাবেন, আপনার এখন একটা ভালো চাকরিও আছে, সব কিছু ভেবে কেমন লাগছে? নাবিলা, সবই আপনার জন্য, আল্লাহর কাছে কৃতজ্ঞ, সাথে আপনার ওপরও। দুজন মিলে হসপিটালে গেলাম। নাবিলা নাবিলা আন্টির কাছে গিয়ে সব কিছু গুছাতে লাগলো, আর আমি চলে গেলাম ডক্টরের নিকট। ডক্টরের কাছে গিয়ে সব কাগজপত্র নিয়ে চলে আসলাম কেবিনে। আন্টি একটু একটু হাঁটতে পারে, সব কিছু গুছিয়ে। নাবিলা, চলুন এখন যাওয়া যাক। নীরব, চলুন। আন্টি নিজে নিজেই হেঁটে বাইরে আসলেন। নাবিলা ওর মাকে সাথে নিয়ে পিছনে বসলো। মাইশা আমার সাথে বসলো। কিছুক্ষণ পর নাবিলাদের বাসার সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে সবাইকে নামিয়ে ঘরের ভিতর দিয়ে আমি চলে আসতে যাব, তখনই নাবিলা, বসুন, আজকে দুপুরে আমাদের এখানেই খেয়ে যান, বেশিক্ষণ লাগবে না রান্না করতে। নীরব, বাসায় আব্বু আম্মু অপেক্ষা করছে, আজ না অন্য কোনো দিন পেট ভরে খেয়ে যাব। নাবিলা, আচ্ছা ঠিক আছে, আসবেন কিন্তু। নীরব, অবশ্যই, যাওয়ার পথে আপনাকে নিয়ে যাব। নাবিলা, না, আশা লাগবে না, আমি অফিসে যেতে পারবো, আর এলাকার মানুষরা দেখলে এটা নিয়ে গান বাজনা করবে। নীরব, আচ্ছা, তো আমি সামনের বড় রাস্তায় দাঁড়াবো, সেখান থেকে উঠবেন। নাবিলা, আচ্ছা, ওইখান থেকে ওঠা যায়। নীরব, আচ্ছা, এখন তাহলে গেলাম, বাই। নাবিলা, আল্লাহ হাফিজ। আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম, দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আবার বের হলাম। বড় রাস্তার সামনে কিছুক্ষণ অপেক্ষা করেও নাবিলা আসছে না দেখে কল দিলাম ওর নাম্বারে। কল ধরলো। নীরব, কই আপনি? নাবিলা, আপনার জন্য অপেক্ষা করে আমি একটু সামনে এসে দাঁড়িয়েছি, মোড়ে অনেক রোদ, তাই সামনে এসে দাঁড়িয়েছি। নীরব, আচ্ছা দেখেন আমাকে দেখতে পান কিনা, আমি সামনে আসছি, লাইনে থাইকেন। নাবিলা, দাঁড়ান, দেখতে পেয়েছি। নীরব, আচ্ছা তো আসেন। গাড়ি ব্রেক করে গাড়ি থেকে নামলাম। নাবিলা, আপনি এত লেট করলেন কেন? নীরব, আমি অনেকক্ষণ বসে থেকে কল দিয়েছি। নাবিলা, তাহলে আমি আসার সময় আপনাকে দেখলাম না কেন? নীরব, তখন হয়তো আমি আসিনি, আর আপনি সামনে আসার পর আমি হয়তো এসেছি, তাই দেখতে পাননি। নাবিলা, ও আচ্ছা, এই তাহলে আসল কারণ। শুনে পিছনে তাকাতেই দেখলাম মিনহা। নীরব, হ্যাঁ, এই তার কারণ। তোমার সমস্যা কি? মিনহা, আমার কিসের সমস্যা? নীরব, হ্যাঁ তাই তো, তোমার সমস্যাতে আমার কেনই আসে যাবে। আর এই দেখো, ইনি হচ্ছে আমার ফিয়ন্সে, খুব শীঘ্রই বিয়ের কার্ডও পেয়ে যাবে। নাবিলার পিছন দিয়ে হাত রেখে বললাম। মিনহা, নীরব, শোনো আমার কথাটা। নীরব, তোমার কথা শোনার মতো আমার টাইম নেই। নাবিলার হাত ধরে গাড়িতে তুললাম। মিনহা, নীরব, নীরব এই নাম কোনোদিনও মুখেও আনবি না নেক্সট টাইম, মাইন্ডেড। বলে গাড়ির ফুল স্পিডে টান দিলাম। কিছু দূর এসে গাড়ির গতি কমিয়ে দিলাম। নীরব, নাবিলা, আমি দুঃখিত, আর আপনাকেও ধন্যবাদ তখন কিছু না বলার জন্য। নাবিলা একটা ঘরের ভিতরে বলল, আচ্ছা মেয়েটা কে? আপনার প্রাক্তন। নীরব, নাবিলা, মেয়েটা কিন্তু সুন্দরী। নীরব, আপনার থেকে কম। নাবিলার প্রতি নীরব যেন দুর্বল হয়ে পড়ছিল। নাবিলাও আস্তে আস্তে নীরবের প্রতি দুর্বল হয়ে পড়ে। এইদিকে নাবিলার মাও মোটামুটি সুস্থ হয়ে গেছে। এইভাবে কিছুদিন চলে গেল। নীরব, নাবিলা, কাল আমরা সিলেটে যাচ্ছি, রেডি থাইকেন। নাবিলা, আচ্ছা, রেডি হয়ে থাকবো।
নীরব, আপনি সকালে সব গুছিয়ে নিয়ে অফিসে চলে যাবেন। সকালে আমি রেডি হয়ে চলে গেলাম অফিসে। আজকে আমাদের সাথে ড্রাইভার যাবে। সবাই এসে পড়েছে। নীরব, আপনার আসতে কোনো প্রবলেম হয়নি তো? নাবিলাকে উদ্দেশ্য করে বললাম। নাবিলা, না কোনো সমস্যা হয়নি। নীরব, আচ্ছা গাড়িতে উঠুন। আমি ভেতরে বসতেই দেখি মিথিলা আমার পাশের সিটে বসে আছে। নীরব, এই কি হলো এটা? আর তুমি কোথায় যাচ্ছ? মিথিলা, বস আমি না গেলে প্রেজেন্টেশন কে করবে? নীরব, আচ্ছা বের হও আগে। মিথিলা, ইয়েস স্যার, প্রেজেন্টেশনের জন্য হলেও আমাকে সাথে নিয়ে যেতে হবে। নাবিলার দিকে তাকাতে দেখলাম সে যেন রাগে গদগদ হয়ে অগ্নিচোখ ধারণ করছে। নীরব, আপনি এইখানে বসুন। নাবিলাকে পিছনের সিটে ইশারা করে বললাম। নাবিলা, ধন্যবাদ। মিথিলা, তো আমি কোথায় বসবো? নীরব, সামনের সিটে বসে পড়েন। নাবিলার পাশে বসতে বসতে বললাম। মিথিলা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে উঠে বসলো সামনে। নীরব, গাড়ি ঠিক মতো ড্রাইভ করবা, কোনো তাড়াহুড়োর দরকার নাই। ড্রাইভারকে উদ্দেশ্য করে বললাম। আজকে নাবিলাকে ভালো করে দেখতে পারবো। ড্রাইভার, আচ্ছা স্যার। গাড়ির ভেতরে নীরবতা। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি নাবিলার দিকে। আর সে বাহিরের প্রকৃতি দেখে যাচ্ছে। চলন্ত গাড়ি থেকে নীরবতা কিছুক্ষণ যেতে না যেতে কোলাহলের পরিণত হয়ে গেল। জ্যামে পড়ে কিছুক্ষণ বাদে জ্যাম কিছুটা শিথিল হলো। আবার চলছে গাড়ি। আমি নাবিলার দিকে এখনো তাকিয়ে আছি। সেও আর চোখে খেয়াল করছে অনেকবার। ঘন্টা দেড়েক পর একটা রেস্তোরাঁর সামনে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে আবার রওনা দিলাম। সিলেট শহরে গাড়ি ঢোকার আগেই মিথিলা বলতে শুরু করলো, চায়ের রাজ্যে এসেছি, একসাথে ভিন্ন রঙের চা না খেয়ে যাব না। নীরব, এখানে আমরা একটা কাজের জন্য এসেছি। আগে কাজ শেষ করি, তারপর ভেবে দেখা যাবে। মিথিলা, তাই বলে স্যার এক কাপ চাও খাওয়া যাবে না? নীরব, সেটা পরে দেখা যাবে। কথা বলতে বলতে আগে থেকে বুকিং করা হোটেলের সামনে এসে গাড়ি থামালো। হোটেল ম্যানেজার আমাদের বুকিং করা রুমে নিয়ে গেল। মিথিলা আসার কথা আগে জানতাম না, তাই তাই এখানে এসে আমার অনুরোধে একটা রুমের ব্যবস্থা করে দিল। কিন্তু আমাদের রুম থেকে একটু দূরে। নাবিলার রুম আর আমার রুম পাশাপাশি পড়েছে। একসাথে বুকিং করাই সবাই যার যার রুমে শিফট হয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যায় বের হলাম। আমি, নাবিলা, মিথিলা একসাথে। নাবিলা, একটা কথা বলবো কিছু মনে না করলে? আমাকে উদ্দেশ্য করে বলল। নীরব, বলুন। সিলেটে যে মাজার আছে বড়, নামটা যেন কি মনে করতে পারছি না। নীরব, হজরত শাহজালাল মাজার যে। নাবিলা, ওই মাজারে যায় কিভাবে জানেন? নীরব, কেন আপনি যাবেন নাকি? নাবিলা, আম্মা বলেছিল ওই মাজারে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসতে। নীরব, আচ্ছা আমিও যাব, চলুন। ওই মাজার নাকি অনেক জনপ্রিয়। সব মাজার অবিশ্বাস করলেও এটা কেন জানি আমার বিশ্বাস হয় না, মনে হয় পবিত্র। মামা ভাগ্নির ঝগড়ার কথা মোটামুটি আপনারা সবাই জানেন। আর তাদের জন্যই সিলেটকে হয়তো 12 আউলিয়ার দেশ বলে। মিথিলা, আপনাদের যেতে ইচ্ছে হলে যান। আমার এইসবে ইচ্ছে নেই। নীরব, তাহলে থাকেন আপনি। আমি আর নাবিলায় যাচ্ছি। দুজন একটা সিএনজি নিয়ে মাজারে ঘেটে আসলাম। দেখলাম অনেক মানুষ, অথচ মাজারে কোনো অনুষ্ঠান নেই। দেখলাম রাস্তায় অনেক শারীরিক প্রতিবন্ধী, পঙ্গু এবং পাগল। অন্য পাশে দেখলাম সবার জন্য খাবার দেওয়া হচ্ছে। সব থেকে বড় জিনিস দেখে অবাক হলাম, এখানে প্রায় সব মহিলাই পর্দাশীল। অনেক সব মাজার থেকে এটা একটু ব্যতিক্রম। নাবিলা রাস্তা থেকে একটা মোমবাতি কিনে নিল। মাজারের সামনে অনেক মানুষের ভিড়। ভিড় ঠেলে গিয়ে মোমবাতি জ্বালিয়ে দিয়ে বের হলাম। নাবিলা আন্টির জন্য বাহিরের রাস্তা থেকে কিছু মিষ্টি জাতীয়, কদমা, সন্দেশ এইসব নিল। মাজার গেট থেকে রাতের খাবার সেরে নিয়ে হোটেলে আসলাম। মিথিলাকে ডেকে বলে দিলাম কাল সকাল সকাল যেন রেডি হয়ে থাকে। কাল প্রজেক্ট নিয়ে মিটিং হবে, প্রেজেন্টেশনের যেন কোনো কমতি না থাকে। সবাই চলে গেল। সকালে সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে হোটেলের রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা শেষ করে রওনা দিলাম। অফিসে আমাদের ফুল দিয়ে রিসিভ করলো সরাসরি। মিটিং রুমে চলে গেলাম। নাবিলা, আমি আর মিথিলা তিনজন এক পাশে, অন্য পাশে ক্লায়েন্ট। প্রজেক্টের মাধ্যমে একে একে সব কিছু দেখাতে লাগলো মিথিলা। ক্লায়েন্টদের বোঝানোর জন্য যেন মোটামুটি সবই করছে। নিজের সবটুকু দিয়েই প্রেজেন্টেশন শেষ করলো মিথিলা। ক্লায়েন্ট, মিস্টার নীরব, আমি আপনার বাবার খুব কাছের একজন। আমি তাই সবার আগে আপনাদের কোম্পানির সাথে যোগাযোগ করি। নীরব, জি, আব্বু আমাকে সব বলেছে। এটাও বলেছে আপনার আজ এত বড় হওয়ার পিছনে আব্বুর যথেষ্ট হাত আছে। তিনি এই ডিলটা নিয়ে বেশি প্রত্যাশিত। ক্লায়েন্ট, হ্যাঁ, আমি আপনার আব্বুর প্রতি সত্যিই কৃতজ্ঞতা প্রকাশ করছি। নীরব, আব্বুর প্রতি আপনার শ্রদ্ধা আর ভালোবাসা দেখে আমিও আপনার প্রতি শ্রদ্ধাশীল।
আজকাল তো অনেকেই একটু উপরে উঠতে পারলেই যে তুলেছে তাকে ভুলে যায়। আপনি আজ মনে রেখেছেন, এটাই আপনার সততার পরিচয়। আপনার সাথে কোনো একটা ডিল হলে আমিও খুব খুশি হব। ক্লায়েন্ট: মিস্টার নীরব, আপনারা তো আরও 2 দিন আছেন, ঘুরুন সিলেটটাকে। আমি কাল পরশু আপনাকে ডিলটার ব্যাপারে জানাবো। নীরব: আচ্ছা, আপনার হ্যাঁ বলার অপেক্ষায় থাকলাম। ক্লায়েন্ট: আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে মিটিংটা এখানেই ক্লোজ করি। নীরব: অফকোর্স, বাট আপনার নামটাই তো জানা হয়নি। ক্লায়েন্ট: আমি আরিয়ান শিকদার। কিছুটা মন খারাপ করেই মিটিংটা শেষ করে হোটেলে আসলাম। কারো মুখে কোনো কথা নাই। আমি জানি তিনি আজ যেহেতু জানিয়েছে সেহেতু তিনি এই প্রজেক্টটা রাজি না। আমার প্রথম ডিলটা তাহলে হবে না। যাই হোক, এখন দুর্বল হলে চলবে না, তাই সবাইকে বললাম। নীরব: কোনো মন খারাপের কিছু নেই, আমরা আমাদের পক্ষে যথেষ্ট করেছি। এখন ডিলটা যদি না হয় সেটা আমাদের ভাগ্যে নেই, তাই হয়নি, ভেবে ছেড়ে দিন। আর এই 2 দিন চিল করুন। মিথিলা: স্যার। নীরব: আপনি যথেষ্ট চেষ্টা করেছেন, আমি তোমার প্রতি সন্তুষ্ট। কোনো চিন্তা না করে কালকে আমরা বিভিন্ন রঙের 1 কাপ চা খেয়ে চলে যাব। মিথিলা: থ্যাংক ইউ স্যার। নীরব: আচ্ছা এখন যান, ফ্রেশ হয়ে আসেন, রাতের বেলা একটু ঘোরাঘুরি করে খাবার খেয়ে আসবো। মিথিলা চলে গেল, আমিও রুমে ঢুকবো। পেছন থেকে নাবিলা বলে উঠল: নাবিলা, আপনার মন খারাপ তাই না? নীরব: কিছুটা তো হবেই। জীবনের প্রথম ডিলটা যে ওয়েটিংয়ে লিস্টে চলে গেল, হয়তো হবেও না। নাবিলা: চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। নীরব: আচ্ছা এখন যান, ফ্রেশ হয়ে আসেন। নাবিলা বলেই চলে গেল। আমিও রুমে এসে ফ্রেশ হয়ে বের হলাম। নাবিলাকে নক করতে সেও বের হয়ে আসলো। মিথিলাকে কল দিলাম, সে বলল তার একটু দেরি হবে। তাই আমরা গিয়ে হোটেলের রেস্টুরেন্টে বসলাম। 2টা কফি অর্ডার করে আমি কিছুটা দূরে গিয়ে একটা সিগারেট ধরালাম। আকাশটা আজ স্বচ্ছ, চাঁদের দিকে এক পানে তাকিয়ে আসি, খুব মায়া হচ্ছে। খারাপ সময় চাঁদটা একটু বেশি ঝলমল করে, আজও যেন তার ব্যতিক্রম না। সিগারেট ধরিয়ে আকাশের পানে কি দেখছেন? হাতের আঙ্গুলে লাগবে তো? পিছন থেকে এমন প্রশ্ন শুনে তাকিয়ে দেখলাম নাবিলা কপি হাতে দাঁড়িয়ে, সাথে সাথে আঙ্গুলের সিগারেট ফুলকা লেগে আঙ্গুল পুড়ে গেছে অনুভব করলাম। সিগারেট যে কখন শেষ হয়ে গেছে খেয়াল করিনি। নাবিলা: নেন, কফি ঠান্ডা হয়ে যাবে, আগের কফিটা খেয়ে নিন। কফিটা হাত বাড়িয়ে নিলাম, আবার আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে নাবিলা আবার সেই পুরাতন প্রশ্ন ছুড়ে দিল। নাবিলা: আকাশের পানে কি দেখছেন? নীরব: দুঃখ দেখছি, দেখছি চাঁদ কিভাবে নিঃস্ব ও নিঃসঙ্গ হয়ে থাকে। নাবিলা: কে বলল চাঁদ নিঃস্ব আর নিঃসঙ্গ? চাঁদ সঙ্গীহীন হলে আকাশের সহস্র তারা কার সঙ্গী? আর চাঁদ সম্পূর্ণ সূর্যের ওপর নির্ভরশীল, সুতরাং চাঁদ নিঃস্ব ও নিঃসঙ্গহীন কোনোটাই না। নীরব: ও আচ্ছা, জানতাম না তো। নাবিলা: মিথিলাকে কল দিন একটা, সে এখনো আসছে না কেন? মিথিলাকে কল দিলাম, ওর মোবাইল তো ব্যস্ত বলতেছে। একটু পর সেই কল দিয়ে বলল, কই আমরা? মিথিলা আসার পর রাতের খাবার খেয়ে সবাই চলে আসলাম রুমে। কাল সকালে উঠে ঘুরতে বের হব, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে সবাই একসাথে চলে আসলাম সিলেটের ঐতিহ্যবাহী 1 কাপ চায়ের সাথে বিভিন্ন রঙের চা খেতে। চা খেয়ে চা বাগানে ঘুরে তারপর বের হলাম জাফলং, ভেল্লাগঞ্জ, সাদা পাথর এইসব ঘুরে দুপুরে মায়াবী ঝর্ণা, মায়াবী রূপ দেখে সত্যি মুগ্ধ হয়েছি। দুপুরে খাবার খেয়ে নিলাম, তারপর বিকেলে চলে গেলাম রাতারগুল সোয়াম্প ফরেস্ট। পানির ওপরে এই জঙ্গলে ঘুরে বেরিয়ে খুব সুন্দর লাগলো। নাবিলার অনুমতি ছাড়াই আজ নাবিলার কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দি করলাম। সবারই আজকেই দিনটা খুব ভালোই কেটেছে। সারাদিন ঘুরে ক্লান্ত হওয়ার পর সবাই যার যার রুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে সবাই বাইরে আসতেই মিথিলা: স্যার, আমার খুব ইমার্জেন্সি একটা দরকার পড়ে গেছে বাসায়, আপনি অনুমতি দিলে আমি এখনই রওনা হতাম। নীরব: হঠাৎ করে এমন কথা? আর কি এমন জরুরি কাজ? মিথিলা: ফ্যামিলি প্রবলেম, প্লিজ আমাকে বাসায় চলে যেতে দিলে ভালো হতো। নীরব: আচ্ছা। নীরব: আচ্ছা, এখন রাতের খাবার খাও, আমি দেখতেছি। ড্রাইভারকে কল দিলাম, আজকে সারাদিন ড্রাইভ করে সেও অনেক ক্লান্ত, তারপরও আসলো। ড্রাইভার: আসসালামু আলাইকুম স্যার। নীরব: নীরব, আমি জানি তুমি ক্লান্ত, তারপরও একটা অনুরোধ করি তোমাকে। ড্রাইভার: এইসব বলবেন না স্যার, অনুরোধ না, আপনি শুধু আমাকে বলুন কি করতে হবে। নীরব: মিথিলাকে ওর বাসায় ছেড়ে দিতে হবে তোমার, আর আসার প্রয়োজন নেই, কাল আমরা চলে যেতে পারবো। ড্রাইভার: ঠিক আছে স্যার। নীরব: খাবার খেয়েছো?
ড্রাইভার: না স্যার, মাত্র খেতে বের হতাম। নীরব: আচ্ছা, আমাদের সাথেই বসো। ড্রাইভার: না স্যার, আমি অন্য কোথাও থেকে খেয়ে নেব। নীরব: তুমি আমাদের সাথেই খেয়ে মিথিলাকে বাসায় নামিয়ে দিয়ে আসবে, কোনো সমস্যা যেন না হয়। ড্রাইভার: আচ্ছা স্যার। মিথিলা: স্যার, আমার জন্য গাড়ির প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো, আর আপনাদের যাতায়াতে সমস্যা হবে পরে। নীরব: তুমি আমার সাথে এখন এসেছো, বাসার ফেরার আগ পর্যন্ত তোমার কিছু হলে তার দায়ভার আমার ঘাড়ে এসেই পড়বে। নাবিলা: নাবিলা: স্যার ঠিক বলেছে, এত রাত করে তোমাকে একা ছেড়ে দেওয়া যায় না। মিথিলা: ধন্যবাদ স্যার। খাওয়া দাওয়া শেষ করে মিথিলা সব গুছিয়ে নিয়ে আসলো। আমি ড্রাইভারকে সব বুঝিয়ে কিছু টাকা বকশিশ দিয়ে বিদায় দিলাম। আমার জন্য তো আরও বেশি ভালো হয়ে গেল। এই সিলেট এখন নাবিলা আর আমার। আমার ভাবতেই খুশি লাগছে। নীরব: নাবিলা, আপনি যান, গিয়ে ঘুমিয়ে পড়েন। কালকে আবার মিস্টার আরিয়ান শিকদারের সাথে ডিলটা নিয়ে কথা বলতে হবে। নাবিলা: আপনিও ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে মিস্টার আরিয়ান শিকদারের সাথে মিটিংয়ে। আরিয়ান: মিস্টার নীরব, আমি ওই দিন ডিলটা নিয়ে কিছু বলিনি বলে কিছু মনে করেননি তো? নীরব: মিস্টার আরিয়ান, কি যে বলেন, আমি কিছু মনে করিনি। কারণ আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি যেগুলো ডিল সম্পূর্ণ হয়েছে ওইগুলো দিয়েই আরও 5-7 বছর ভালোই চলবে। আরিয়ান: তা আমি জানি। যেই কোম্পানি আপনার আব্বার হাতে গড়া, সেইটা উপরে ওঠা থেকে কেউ ঠেকাতে পারবে না। নীরব: ডিলটা না হলেও কোম্পানি তেমন কিছু হবে না, কিন্তু আমার মনটা খারাপ হবে শুধু এই ডিলটা আমার প্রথম ডিল হিসাবে। আরিয়ান: আপনি সদ্য নতুন কোম্পানির দায়িত্ব আসতেই আমি ওই দিন সময় চেয়েছিলাম, তারপর ভেবে দেখলাম আপনার বাবার ব্যবসায়িক অভিজ্ঞতা আপনার মাঝে একটু হলেও আছে, আর তাই আমরা আপনাদের সাথে ডিলটা করতে রাজি। নীরব: ধন্যবাদ মিস্টার আরিয়ান শিকদার। অফিসিয়ালি সব ডকুমেন্টে সাইন করা শেষে আরিয়ান: সেদিনও এসেও কিছু খাননি, আজ তো কিছু খাওয়া যায়। নীরব: নাবিলা, আপনি কিছু খাবেন? নাবিলা: না, কিছু খাবো না। নীরব: আচ্ছা, আমার জন্য শুধু একটা কফি হলেই হবে। আরিয়ান: একটু অপেক্ষা করেন, আসছে। একজনকে পাঠিয়ে দিল। নীরব: আপনিও আমাদের কোম্পানিতে আসেন কিছুদিনের মধ্যে। আরিয়ান: আমাদের মাঝে ডিল যেহেতু হয়েছে, এখন তো মাঝে মধ্যেই যাওয়া আসা হবে। কিছুক্ষণ পর কফি আসলো, খেয়ে দুজনে কিছু কথা বলে চলে আসি। আজ আমি খুশি, আমাকে দেখেও নাবিলা খুশি। আমি নাবিলাকে বললাম, নীরব, নাবিলা চলুন আজ রাতটা অন্য কোথাও থেকে যায়। নাবিলা: কেন? নীরব: আজকে তো এই হোটেলে চেক আউট করতে হবে বিকেলের ভেতরে। নাবিলা: তো আবার অন্য কোনো হোটেলে কেন? নীরব: না, আসলে আজকে মনটা খুব ভালো লাগছে। আসুন কোথাও ঘুরতে যাই, সেখানে রাতটা থেকে তারপর কালকে বাসার উদ্দেশ্যে রওনা দিলে কেমন হয়? নাবিলা: খারাপ না, কিন্তু কোথায় যাবেন? নীরব: চলুন মেঘালয় দেখে আসি। নাবিলা: মেঘালয় তো ভারতে। নীরব: বাংলাদেশের মাটিতেও মেঘালয়ের পাহাড় দেখব। নাবিলা: ও আচ্ছা, তাহলে যাওয়া যায়। নীরব: আচ্ছা, হোটেলে গিয়ে সব কিছু গুছিয়ে নেন তাহলে, যেন দুপুরের ভেতরে বের হতে পারে। নাবিলা: আচ্ছা। কিছুক্ষণ পর সব কিছু গুছিয়ে নাবিলা আমার রুমে এসে নক করলো। দরজা খুলে দেখি নাবিলা। তাকে বললাম, আপনি বসুন, আমার মিনিট 5 সময় লাগবে। আর সব কিছু চেক আউট করে বের হলাম হোটেল থেকে। দুজন মিলে বের হয়ে পড়লাম। প্রায় 2 ঘন্টা পর আমরা এসে দাঁড়ালাম বিছনা কান্দের শীতল পানির ওপর। পাথরের ওপর বসে দুজন মিলে পানিতে পা ডুবিয়ে বসে আছি। এর আগে আমার বিছনাকান্দি যাওয়া হয়নি। মেঘ আর পাহাড় দেখছি। বিকেল গড়িয়ে আকাশে লাল আবছা পড়েছে। আমি গিয়ে কিছু খাবার আর পানি নিয়ে আসলাম। আসার পথে নাবিলার পিছন থেকে কিছু ছবি তুললাম। খুব সুন্দর একটা ছবি, আকাশে লাল আবছা, সামনে বড় বড় পাহাড়, একটা মেয়ে পাথরের উপর বসে পা ভিজিয়ে সামনের অপরূপ সৌন্দর্যের অনুভূতি নিচ্ছে। নাবিলা: জায়গাটা খুব সুন্দর, এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি, খুব ভালো লাগতেছে আমার। নীরব: আপনার থেকে বেশি না। নাবিলা: কিছু বললেন? নীরব: আপনার সাথে তুলনা করার মতো সুন্দর না। নাবিলা: এখানেও মজা করা শুরু করে দিলেন? নীরব: না, সত্যিই বলছি। নাবিলা: আকাশে যে সূর্য ডুবে গেছে খেয়াল আছে? এখন চলুন আগে হোটেলে উঠি। নীরব: চলুন। অন্ধকারে আমার হাতটা ধরুন, না হলে পা মচকে পড়ে যাবেন, পানির নিচে পাথর আর অন্ধকার। নাবিলা: সবার মনে হয়তো এখন একটাই প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে এখন আপনাদের সবাইকে এখানে ডাকা। আপনাদের ভালোবাসা আর দোয়ায় আমার জীবনের প্রথম ডিলটা সুন্দরভাবে ফাইনাল হয়েছে। সেই উদ্দেশ্যে সবাইকে মিষ্টিমুখ করানো হয়েছে। আশা করি আপনাদের সহযোগিতায়
এই কোম্পানি আরও ভালো কিছু করতে পারবে। আচ্ছা, এখন সবাই সবার কাজে চলে যান বলে আমি চেম্বারে চলে যাই। অফিস শেষে একটা ভালো ফটোগ্রাফের দোকান থেকে সব ছবিগুলো প্রিন্ট করে নিলাম। বাসায় গিয়ে নিজের রুমের দেয়ালে প্রতিটা ছবি ফ্রেম বন্দি করলাম। রাতে খাবারের পর আম্মুকে ডেকে এনে বললাম, তুমি না ছবি দেখতে চাইছিলে, এই যে ছবি। আম্মু সবগুলো ছবিতে চোখ বুলিয়ে গিয়ে আব্বুকে ডেকে আনছে। আব্বু তো বড় বড় চোখ করে আমার দিকে একবার তাকাচ্ছে, একবার দেয়ালের দিকে তাকাচ্ছে। আম্মু, ওই তুই মেয়ের বাসার ঠিকানা দে, আমরাই গিয়ে সব কথা বলছি, তোর ধারা কিচ্ছু হবে না। আরও পাগল হবি তুই। আব্বু, তুই ঠিকানা দে, আর কিছু শুনতে চাই না, তোর ধারা কিচ্ছুই হবে না। নীরব, আব্বু আমাকে কিছুদিন সময় দাও, দেখো আমি সব বলে রাজি করাবো। আব্বু, তুই একটা অপদার্থ, তারপরও আর একটা সুযোগ দিলাম। নীরব, নীরব তোমার থেকে একটা হেল্প চাই। আব্বু, কি হেল্প? নীরব, আমি নাবিলাকে নিয়ে একটু কক্সবাজারে যেতে চাই, সেখানেই সব কথা বলবো। আব্বু, বলতে পারবি তো শিওর? নীরব, আব্বু, আচ্ছা আমি সব ব্যবস্থা করে দেবো নে, কিন্তু যাবি কবে? নীরব, এই যে 2-1 দিনের মধ্যে। আব্বু, আচ্ছা তুই নাবিলার মাকে বলে দেখ কক্সবাজারের কথা। নীরব, আচ্ছা কালকেই বলবো। সকালে আর অফিসে যায়নি। নীরব নাবিলাকে নিয়ে লং ড্রাইভে চলে গেল। নাবিলা, কোথায় যাচ্ছেন? নীরব, আমার খুব ঘুরতে ইচ্ছে করতেছে, তাই একটু লং ড্রাইভে যাচ্ছি। নাবিলা, তাহলে অফিসের কাজ কে করবে? নীরব, আমার অনুপস্থিতিতে ম্যানেজার সব করবে। নাবিলা, তা আমাকে বললে আমি না হয় অফিসে চলে যেতাম তাহলে। নীরব, আপনার কাজ অফিসে না, আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই আপনার কাজ আমার সাথে সাথে থাকা। নাবিলা, নীরব, আচ্ছা এখন বলেন কই যাওয়া যায়? নাবিলা, আমি তো কিছুই চিনি না, আপনার যেখানে ইচ্ছা যান। নীরব, আচ্ছা সারাদিন ঘোরাঘুরি করে বিকেলে গেলাম একটা সিনেমা হলে, লাস্ট শুধু একটা হরহর মুভি ছাড়া আজ আর কিছু নেই, তাই দুটো টিকিট কেটে সামনের দিকে এগিয়ে নাবিলা আর আমি পাশাপাশি বসলাম। নাবিলা, আমার এইসবে ভয় করে, আমি হুড়হুড় মুভি দেখতে চাই না। নীরব, আরে কিছু হবে না, আমি তো আছি। নাবিলাকে খই ভাজা দিয়ে আমার পাশে বসে রাখলাম। কিছুক্ষণ পরে মুভি শুরু হলো। মুভির শুরুর দিকটা দেখেই মনে হচ্ছে খুব ভয়ঙ্কর মুভি। নাবিলা খই ভাজার প্যাকেট আমার হাতে দিয়ে খুব জড়সড় হয়ে বসলো। মাঝে মধ্যে 2-1 দানা নিয়ে মুখে দিচ্ছে। নীরব, নাবিলা দেখো, ভয় পাবে না, মুভি তো মুভি, আর আমি তো আপনার সাথে আছি নাকি? নাবিলা নিশ্চুপ হয়ে শুধু তাকিয়ে আছে। মুভির মাঝে এমন একটা অ্যানিমেশন বানানো হয়েছে যেন মনে হচ্ছে ভয়ঙ্কর জিনিসটা বাইরে বের হয়ে আসছে। এটা দেখে নাবিলা আমাকে জাপটে জড়িয়ে ধরলো। আমি ওর পিছন দিয়ে হাত বাড়িয়ে আমার মাঝে আরও শক্ত করে আগলে ধরলাম। এখনও পিচ্চি মেয়ে আছে, না হলে এই বয়সে এসে সে এইসব অ্যানিমেশন দেখে এত ভয় পায়? নাবিলা আমার শার্টের কলার শক্ত করে ধরে রেখেছে, শার্ট থেকে মুখটা একটু উপরে তুলে আর চোখে মুভি দেখছে। নাবিলা এতটাই ভয় পেয়েছে যে সে যে আমাকে জড়িয়ে ধরে রেখেছে এটা ভুলেই গেছে। আমিও আগলে রেখে দিলাম আমার বুকের সাথে। মাঝে মধ্যে 2-1 দানা খই ওর মুখে তুলে দিচ্ছি, আর সে বসে বসে মুভি দেখছে। মুভিতে ভয়ঙ্কর কিছু দেখলেই সে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, আর চোখে আবার মুভি দেখে। আমি মুভির চেয়ে বেশি উপভোগ করছিলাম নাবিলার এই পিচ্চি স্বভাবের ভীতু মুখ দেখে, আর ওর আমাকে জড়িয়ে ধরা নিয়ে। 2 ঘন্টা 17 মিনিটের মুভিতে আমি শুধু নাবিলার ভীতু মাখা মুখের দিকে তাকিয়ে শেষ করে দিলাম। মুভি শেষ হওয়ার পর হলের ভেতরে কোলাহলে আমার এবং নাবিলার হুঁশ ফিরতেই নাবিলা আমার বুক থেকে সরিয়ে গিয়ে লজ্জামাখা মুখে বলল, নাবিলা, আমি এতক্ষণ আপনার কাছে ছিলাম। নীরব, আমি খেয়াল করিনি। নাবিলা, আপনি আমাকে সরিয়ে দেননি কেন? নীরব, আমার খেয়াল ছিল না, আমি তো মুভি দেখছিলাম। নাবিলা, আচ্ছা সরি, আমি এইসব দেখতে খুব ভয় পাই, তাই ভয়ে হয়তো আপনাকে জড়িয়ে ধরে ফেলেছিলাম। নীরব, নীরব এরকমভাবে প্রতিদিন জড়িয়ে ধরে রাখলে ভালোই হতো, খারাপ না। আস্তে আস্তে বললাম। নাবিলা, কিছু বললেন? নীরব, সবাই চলে যাচ্ছে, আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসা লাগবে। নাবিলা, এমনিতেই আজকে দেরি হয়ে গেছে। হল থেকে বের হয়ে পার্কিং সাইট থেকে গাড়ি বের করে বের হলাম। নীরব, নাবিলা আন্টি এখন কেমন আছেন? নাবিলা, আলহামদুলিল্লাহ ভালো, এখন টুকটাক ঘরের কাজ করতে পারে। নীরব, একটা কাজের জন্য আমার সাথে কক্সবাজারে যেতে হবে আপনাকে। নাবিলা, কবে যেতে হবে? নীরব, কালকে রাতে বের হব, যেন সকালে পৌঁছাতে পারি। নাবিলা, কালকে মাত্র সিলেট থেকে আসলাম, 2 দিন না যেতেই আবার কক্সবাজার? নীরব, কাজের চাপ যখন পড়ে তখন কি করার, আর কক্সবাজার কাজের পাশাপাশি
ঘুরে দেখাও হবে, তাই না? নাবিলা তা হবে, কিন্তু বাসায় যে মা আর বোনকে একা রেখে যেতে ইচ্ছে করে না। নীরব চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আর আপনি তো ওনাদের জন্যই কষ্ট করছেন। নাবিলা আচ্ছা সমস্যা নাই, আপনি ব্যবস্থা করেন। নাবিলাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে বাসায় চলে গেলাম। গিয়ে অনলাইনে দুটো ট্রেনের টিকিট কেটে নিলাম। একটু পর আব্বু আম্মু ঘরে আসলো। আব্বু কিরে আজ নাকি অফিসে না গিয়ে কই গিয়েছিলি? নীরব একটু ঘুরতে গেছিলাম। আব্বু শুনলাম নাবিলাও নাকি আজকে অফিসে যায়নি, তোর সাথে ছিল নাকি? নীরব বলছি কাল অফিসের কাজে কক্সবাজার যেতে হবে। আব্বু পরে কি বলছে? নীরব বলেছে বাসার ওর মা আর বোনকে একা রেখে যেতে ইচ্ছে নাই। আব্বু তাহলে কি না করে দিয়েছে কক্সবাজার যাবে না? নীরব বলছে অফিসের কাজ যেহেতু ইচ্ছে না থাকলেও যেতে হবে, সব রেডি করতাম। আব্বু আচ্ছা তো আমি ড্রাইভারকে বলে দেবনি। নীরব না আব্বু গাড়ি লাগবে না, আমরা ট্রেনে চলে যাব। আব্বু গাড়ি থাকতে ট্রেনে কেন? নীরব নাবিলা নাকি গাড়ি থেকে ট্রেনে ভ্রমণ করতে বেশি ভালো লাগে। আব্বু তাহলে ট্রেনের টিকিট কাটা হয়েছে? নীরব এখন অনলাইনে কাটলাম মাত্র। আব্বু আচ্ছা এখন তো একসাথে খেতে আয় বলেই সবাই চলে গেল। আসলে আমার আব্বু আম্মু প্রেম করে বিয়ে করেছে, কিন্তু পরিবার মেনে নেয়নি। তারপরও অনেক পরিশ্রম করে এত দূর আসা। আব্বু আম্মুর খুব ইচ্ছে তাদের ছেলে কাউকে ভালোবাসবে আর সেটা তারা মেনে নেবে, তাই আমাকে এত সহযোগিতা করছে। পরের দিন সকালে উঠে নাবিলাকে বললাম অফিসে এসে যেতে হবে কিছুক্ষণের জন্য, রেডি থাকেন। অফিসে গিয়ে কিছুক্ষণ বসে থেকে কিছু দরকারি ফাইলগুলো নিয়ে বের হলাম। রাস্তায় নাবিলাকে বলে দিলাম সন্ধ্যায় রেডি থাকার জন্য। নাবিলা বলল সে গাড়ি নিয়ে স্টেশন অবধি চলে আসবে। আমি যেন বের হওয়ার সময় নাবিলাকে কল দিয়ে জানিয়ে দেই। আমি বাসায় এসে ফাইলগুলো আব্বুকে দিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে বসে আছি, কখন সন্ধ্যা হবে। আমার আর তোর সইছে না। যাক অবশেষে সন্ধ্যা হলো। বাসা থেকে সবার থেকে বিদায় নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। নাবিলাকে পথিমধ্যে কল দিয়ে বললাম স্টেশনে চলে আসতে। আমি বাসা থেকে বের হয়ে গেছি। সে বলল ঠিক আছে বের হচ্ছে। কিছুক্ষণ পর স্টেশন এসে পৌঁছালাম। নাবিলাও মিনিট 10-এর পরে এসে পড়ল। সারা রাতের জার্নি, তাই স্টেশন থেকে কিছু খেয়ে কম বেশি কিছু খাবার নিয়ে নিলাম। একটু পরই ট্রেন ছাড়বে, তাই গিয়ে ট্রেনে বসতে গিয়ে দেখি সিট নাবিলার আর আমার আলাদা আলাদা। ওর পাশে একজন মেয়ে বসেছে, আমার পাশেও একজন মেয়ে বসেছে। দেখে খুব রাগ উঠল। আমি গিয়ে নাবিলাকে ওর সিটে বসিয়ে দিয়ে এসে নিজের সিট খুঁজতে গিয়ে দেখলাম আমাদের দুজনের সিটের জানালার পাশে নাবিলা ঠিক আমার পেছনের সিটে বসেছে। মন খারাপ করে সিটে গিয়ে মেয়েকে বললাম নীরব ওই সিটটা আমার, একটু জায়গা দিন। মেয়ে ও আচ্ছা দাঁড়ান। মেয়েটা উঠে দাঁড়িয়ে আমাকে জায়গা দিল। নীরব ধন্যবাদ। সিটে বসে পড়লাম। খুব রাগ হচ্ছে। ভাবছিলাম নাবিলা আমার পাশাপাশি বসবে। রাতের জার্নি আমার কাঁধে মাথা রেখে ঘুমাবে। হলোটা কি ঠিক উল্টো। নাবিলা জানি পিছনে বসে কি করছে একা একা। এইসব আনমনে বাহিরে তাকিয়ে ভাবতেছিলাম। ঠিক এমন সময় বলুন তো নাবিলা আর নীরবের তাহলে একসাথে বসে কক্সবাজারে যাওয়া হবে না? পাশের সিটের মেয়েটা বলে উঠল। ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলবো? নীরব বলুন। মেয়ে আমাকে কি চলবে? পরের পর্বটা আশা করি একটু বেশি রোমান্টিক হবে। যদি সাড়া পাই তাহলে পরের পর্বটা তাড়াতাড়ি দেব। ধন্যবাদ সবাইকে।